দীর্ঘ বিরতির পর মাথাভাঙায় কাব্যগ্রন্থ উন্মোচনের আবহ। সাহিত্যপত্র তিতিরের উদ্যোগে কবি কমল সাহার মৃত প্রদীপের গল্প প্রকাশ। দীর্ঘদিন পর আবারও মাথাভাঙার সাহিত্যাঙ্গনে ফিরে এলো কাব্যগ্রন্থ প্রকাশের আবহ। গত ১ আগস্ট ২০২৬ সন্ধ্যা ৬:৩০টায় শহরের কবি কমল সাহার বাসভবনে অনুষ্ঠিত হয় তার নবপ্রকাশিত কাব্যগ্রন্থ মৃত প্রদীপের গল্পের আনুষ্ঠানিক উন্মোচন ও পাঠসভা। কবি কমল সাহার উদ্যোগে এবং সাহিত্যপত্র তিতিরের সম্পাদক সাহিত্যিক সঞ্জয় সাহার ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠান সাহিত্যপ্রেমীদের এক আন্তরিক মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষিয়ান কবি সন্তোষ সিংহ, কবি অনুভব সরকার, প্রাবন্ধিক ধনেশ্বর বর্মন, আশিস চক্রবর্তী, বিমল বসাক, জয়ন্ত গুহ ঠাকুরতা, নারায়ণ সাহা, চিদকণা সাহা, বরুণ সাহা, তন্ময় চক্রবর্তী, রমা দাস, কবি বিপ্লব সরকার, রাজীব রায়, জনক বর্মন সহ বহু সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমী। অনুষ্ঠানের বিশেষ তাৎপর্য ছিল দিনটি ছিল প্রয়াত কবি নিত্যমালাকারের প্রয়াণ দিবস। তাকে শ্রদ্ধা জানিয়ে সূচনা করেন সঞ্জয় সাহা। তার কণ্ঠে পাঠিত হয় নিত্যমালাকারের বহুল পরিচিত কবিতা দানা ফসলের দেশে। পাশাপাশি তার আরও কয়েকটি কবিতা পাঠ এবং সাহিত্যকীর্তি নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর আলোচনার কেন্দ্রে উঠে আসে কমল সাহার নতুন কাব্যগ্রন্থ মৃত প্রদীপের গল্প। কবির জীবনবোধ, প্রেম, সমাজ বাস্তবতা, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং কবিতার নন্দনতত্ত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত কবি সাহিত্যিকরা। সেই সঙ্গে ফিরে আসে ৮০-র দশকের মাথাভাঙার সাহিত্য চর্চার স্মৃতি, যখন বিশিষ্ট কবি অরুণেশ ঘোষ নিয়মিত কোচবিহার থেকে এসে সাহিত্য আড্ডায় অংশ নিতেন। প্রবীণ সাহিত্যিকদের বক্তব্যে উঠে আসে একসময় মাথাভাঙায় নিয়মিত কাব্যগ্রন্থ প্রকাশ ও সাহিত্য সভা হলেও দীর্ঘদিন সেই ধারা স্তীমিত ছিল। প্রায় ১২-১৩ বছর পর কমল সাহার নতুন কাব্যগ্রন্থ প্রকাশ সেই ঐতিহ্যকে যেন নতুন করে জাগিয়ে তুলল। আলোচনায় একটি গুরুত্বপূর্ণ মতও উঠে আসে। প্রকৃত কবিরা জীবনের দীর্ঘ অভিজ্ঞতা থেকে সঞ্চিত অনুভবকে কবিতায় রূপ দেন। তাই প্রতি বছর বই প্রকাশের চেয়ে সময় নিয়ে পরিণত সৃষ্টি অধিক মূল্যবান। সেই প্রসঙ্গে স্মরণ করা হয় জীবনানন্দ দাশের বহুল উদ্ধৃত উক্তি, অনেকেই কবি কিন্তু সকলেই কবি নয়। কমল সাহার সাহিত্যযাত্রার প্রসঙ্গেও জানা যায় তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ২০০৭ সালে। দীর্ঘ সাহিত্য সাধনার পর ২০২৬ সালে প্রকাশ পেল তার দ্বিতীয় কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থের মূল্যায়নে কবি সন্তোষ সিংহ প্রকৃত সাহিত্যকর্মের স্বীকৃতিতে প্রতিষ্ঠিত ও প্রাতিষ্ঠানিক সাহিত্য সমাজের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে কবিতার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে আলোচিত হয় মাত্রাবোধ। বক্তাদের মতে একজন কবি অনেক কিছু লিখতে পারেন, কিন্তু কোন রচনাটি পাঠকের সামনে উপস্থাপন করবেন সেই নির্বাচনেই প্রকাশ পায় তাঁর প্রকৃত শিল্পবোধ ও পরিমিতি। অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে উচ্চারিত হয় একটি স্মরণীয় পংক্তি, কবিতা নাকি পাথরের মধ্যে সূর্যের সন্ধান। সেই সন্ধানের মধ্য দিয়েই যেন দীর্ঘ নীরবতার পর আবারও নতুন করে জ্বলে উঠল মাথাভাঙার সাহিত্য ও কবিতার প্রদীপ। শেষের দিকে এটা মৃত প্রদীপ ৩৭ পৃষ্ঠা। প্রদীপ মৃত হলে অন্ধকারের সাথে খুনসুটি করে, গাঢ় আস্তে সে কানে কানে বলে, এক মুহূর্ত বাঁচা সম্ভব নয় তোমাকে ছাড়া। অন্ধকার আপ্লুত এবং উৎসাহিত হয়। খুব সাধারণভাবে যদি আমি অর্থ করি, এটা প্রদীপ নিভে যায়, নিভে গেলে স্বভাবতই অন্ধকার চারপাশটাকে ঘিরে ধরে। কেন অন্ধকারকে জীবন্ত করে পার্সনিফিকেশন করেছে, অন্ধকারকে এটাকে করে ব্যক্তিগত রূপ দিয়ে সে বলছে, অন্ধকার গাঢ় আস্তে আস্তে বলছে এক মুহূর্ত বাঁচা সম্ভব নয় তোমাকে ছাড়া। এবং একথা বলার পরে অন্ধকার আপ্লুত এবং উৎসাহিত হয়। এই কবিতার সঙ্গে আমার জন্য করুণায় রবীন্দ্রনাথের একটা কবিতার মিল আছে, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। এখানে অন্ধকার কিন্তু বহুবিধ অন্ধকার, এখানে শুধু বাস্তবিক অন্ধকার নয়। এখানে প্রদীপ যদি মৃত হয়, মানুষের যদি প্রাণবই বেরিয়ে যায়, তাহলে যেমন সেই নানা রকম কুসংস্কার, অন্ধ সংস্কার তাকে ঘিরে ধরে। এখানে কিন্তু অন্ধকার, বহুবিধ অন্ধকার এখানে আছে। এই অন্ধকার শুধু বাস্তব অন্ধকার নয়, এটা বহুবিধ অন্ধকার এখানে আছে। এখন এই তৃতীয় কাব্যগ্রন্থে এসে আমার যেটা সবচেয়ে প্রথম মনে হয়েছে কিছু কবিতা পড়ার পরে, প্রত্যেকে কবি কিন্তু একটা নিজস্ব ভাষা তৈরি করার চেষ্টা করে। সফল কবির একটা সবচেয়ে বড় একটা সফলতা হচ্ছে কবির নিজস্ব ভাষা, নিজস্ব কণ্ঠ, নিজস্ব স্বর। যে কবি তৈরি করতে পারবে না, আমার মনে হয় সে ব্যর্থ। আমি একসঙ্গে ৫০ জন কবির কবিতা আপনারা নাম মুছে দিয়ে এক জায়গায় ঘুঁটে দিন, ঘুঁটে আপনি ওখান থেকে একটা কবিতা বের করে আসবেন, জীবনানন্দ দাশের কবিতা কোনটা সবাই বলে দিতে পারবে।
এটা হচ্ছে জীবনানন্দীয় ভাষা। আপনি ঠিক এরকমই দেখবেন, আমারই ছাত্র ও যে কাজ করেছে ভাস্করকে নিয়ে, ভাস্করের কবিতা আপনি সবার মধ্যে দেখবেন আলাদা। কারণটা কি? কবি সারা জীবন খুঁড়ে 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 করে তো নিজের কথা বলে, জীবন দর্শনের কথা বলে, জগতের কথা বলে, অভিজ্ঞতার কথা বলে, ও সংসারের কথা বলে, খুনসুটির কথা বলে, ভালোবাসার কথা বলে। কিন্তু আমি কোন টোনে বলবো, কিভাবে বললে আমার বলাটা সার্থক হবে, মানুষকে গিয়ে, পাঠককে গিয়ে আঘাত করবে, এই ব্যাপারটা কিন্তু অনেক পথ চলতে চলতে কবিরা কিন্তু খুঁজে পায়। বাংলা ভাষার মানে শক্তিশালী কবিকে, কতগুলো বই বেরিয়েছে এটা দিয়ে নয়, শক্তিশালী কবিকে আমরা কিন্তু পেয়েছি আমাদের শিক্ষক হিসাবে। সন্তোষবাবু বলছিলেন না যে সুমন গুণ উত্তরবঙ্গের কবিদের কথা বলেননি, হ্যাঁ, আবার সেটা যেমন বলেননি, আবার বিভাস রায়চৌধুরী করোনাকালে তার কবিতা পাঠে অনুভব সরকারকে নিয়ে দীর্ঘক্ষণ একটা সিরিজ করে গেলেন, আধা ঘন্টা। তারপরে আমি বিভাস থেকে বললাম, আপনি অনুভবদার সাথে কি সম্পর্কিত? বলে ঠিক সেরকম না, একদিন কোথাও একটা দেখেছিলাম যে দীর্ঘ কাব্য জীবন। সুতরাং লেখা কোথাও না কোথাও থেকে যায়। হ্যাঁ, সন্ত তুকারামের 300 কবিতা ব্রাহ্মণরা ফেলে দিয়েছিল জলের মধ্যে, কিন্তু তুকারাম কিন্তু কয়েকশো বছর পরে আবার উঠে এসছে। সুতরাং লেখাটা থাকে কোথাও না কোথাও। সুতরাং এই অভিমানের আমাদের জায়গা নেই। এই অভিমানই আমাদের স্বাতন্ত্র্য দিয়েছে, না হলে অমিয় ভূষণ হতো না, না হলে অরুণেশ ঘোষ হতো না আমাদের। কারণ সাহিত্য মিছিল করার জায়গা নাই। কোনো কবি কখনো ভোটে দাঁড়াবেন না যে তার লোক দরকার আছে। সুতরাং তার সেই অভিমান তাকে আরো বেশি করে সাহিত্যের প্রতি, শব্দের প্রতি আন্তরিক করে তোলে, এবং সেটা তার মধ্যে আরো অনেক বিস্ফোরের জন্ম দেয়, বিস্ফোরণের জন্ম দেয়। তো যাই হোক, যে শব্দের কথা বলছিল, আসলে শব্দ দিয়েই তো কবিতা লেখা হয়। সন্তোষদা যখন, এখন দাদা বলি হয়তো মজা করে, আসলে তো স্যার, হ্যাঁ, তো 11-এ পড়াচ্ছেন, তখন উনি কবিতার সংজ্ঞা দিতে গিয়ে প্রথমেই বলছিলেন যে শ্রেষ্ঠতম শব্দের শ্রেষ্ঠতম বিন্যাস। আমার এখনো মনে আছে, মধ্যখানে 3.5 বছর নিয়ে, শ্রেষ্ঠতম শব্দের শ্রেষ্ঠতম বিন্যাস। আর ফরাসি কবি ম্যালার্মে বলছেন যে পোয়েট্রি ইজ নট রিটেন উইথ আইডিয়াস বাট উইথ ওয়ার্ডস। যে কবিতা শব্দ দিয়েই লেখা হয়, আইডিয়া দিয়ে প্রবন্ধ লেখা যায়, আইডিয়া দিয়ে কবিতা লেখা যায়।